ওয়েলকাম টু রাজস্থান ডে 1। আজ রাজস্থানে আমাদের প্রথম দিন। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের দিনটি শুরু করলাম। আজ তোমাদের বিকানের ফেমাস জায়গাগুলি ঘুরে দেখাবো আর ভিডিওর মাধ্যমে তোমাদের ছোটখাটো গল্পগুলি তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমরা বোরিং না হও আর ভিডিওগুলো আনন্দের সঙ্গে ওয়াচ করতে পারো। সর্বপ্রথম কার্নিমাতা টেম্পল, দ্বিতীয় জুনাগড় প্যালেস, লং জার্নি আনন্দ হই হইল সহ থার্ড বাবা রামদেব মন্দির। সো ভিডিওর মাধ্যমে রাজস্থান ঘোরার জন্য তোমরা রেডি তো? চলো। সো এভরিওয়ান, এই যে দেখো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পুরো ঘর ছিটিয়ে রয়েছে, মানে তোমাদেরকে তো বলেছি আমাদের মানে এখন আপাতত এখনকার জন্য রেডি হওয়ার জন্য আর সাইট সিন ঘুরবো। তো সবাইকে একটা মানে লেডিসের একটা রুম ছিল, জেন্টসের একটা রুম, ঠিক আছে? তাই জন্য এই রকম অবস্থা হয়ে আছে, সবার লাগেজ ছেটানো রয়েছে। আমি গুছিয়ে নিয়েছি আর শুধু রিয়াদি রেডি হতে বাকি আছে, যেহেতু ছোট একটা বাচ্চা আছে, ওকে খাওয়ানো, স্নান করানো, রেডি করা মানে সত্যি খুবই টাফ। তো ওই শুধু বাকি আছে, বাদ বাকি এই দিদিও রেডি হয়ে গেছে। সো চলো, আজকে ব্লগটা খুব 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 সুন্দর হতে চলেছে। আজকে এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে, মানে তখন দেখলে যেটাতে করে আমরা স্টেশন থেকে আসলাম, তো ওটাতেই করেই যাব। আর আমাদের লাগেজ সেখানটাতেই থাকবে। আমরা শুধু মানে সাইট সিনগুলো ঘুরবো, দিয়ে একবারে আর কি হোটেলে যাব লাগেজ ট্যাগেজ নিয়ে, দেন মানে রাতটা পুরো হোটেলে। আর এই হোটেলটা আজকে ছেড়ে দেবো। এই যে আমাদের চলে এসেছে সেক্রেটারি। হ্যালো, হ্যাঁ দেখতে যেতে পারছি না, একটু উপরে উঠে বলো। কোথায়? তাই আর কিছু বলবা? এখন আমরা কার্নিমাতা মন্দির যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ আমি মন্দির সম্পর্কে কিছু অজানা রহস্য তোমাদের সামনে তুলে ধরবো, তার জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে হবে। সো সরি, এখানে আমার ভয়েসটা কাট হয়ে গেছিলো। এখন আমরা কার্নিমাতা মন্দিরের বাইরে দাঁড়িয়ে মন্দিরটা উপভোগ করছি। সত্যি মন্দিরটা খুবই সুন্দর। আচ্ছা, তোমরা কি জানো কর্ণিমাতা কোন দেবীর অংশ ছিল? স্বয়ং মা দুর্গাই হলেন কর্ণিমাতা। বিকানের রয়্যাল ফ্যামিলি থেকে যারা বিলং করেন তারা কর্ণিমাতাকে তাদের কুলদেবী হিসেবে মানেন, এবং বিকানের যত গ্রামবাসীরা আছে তারাও কর্ণিমাতাকে ভীষণভাবে মানেন এবং শ্রদ্ধা করেন। এই মন্দিরের পেছনে ছোট্ট একটি গল্প আছে, তোমাদের আজ সেটা শেয়ার করব। রাঠোর বংশের যিনি দাদা ছিলেন তাকে রাজসিংহাসনে বসানো হবে। সেই কারণে সেই রাজ্যের ছোট রাজকুমার রাও বিকার রাঠোর তিনি যোধপুর ছেড়ে এখানে চলে এসেছিলেন। যখন এসেছিলেন তখন 100টা ঘোড়া সাবার আর 500টা সেনাবাহিনী নিয়ে এসেছিলেন। এখানে এসে তিনি সর্বপ্রথম কর্ণিমাতার আশীর্বাদ নিয়ে তার নতুন অধ্যায়ের সূচনা করেন, এবং সেই মতো মায়ের আশীর্বাদে বিশাল বড় একটি সাম্রাজ্য গড়ে তোলেন। তাই এই কর্ণিমাতাকে রাঠোর বংশের রাজারা ভীষণভাবে ভক্তি শ্রদ্ধা করেন। এই মন্দিরের সব থেকে আকর্ষণীয় দিক যেটি, সেটা তোমাদের বলবো না, দেখাবো। মন্দিরে প্রবেশের আগে আমরা এখানে প্রসাদ কিনে নিয়েছি বাইরে, আর এখানে জুতো খুলে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। এই যে দেখো চাঁদির তৈরি দরজা, আর এই যে তোমাদের বলেছিলাম ভেতরে কিছু বিশেষ জিনিস দেখাবো, এই হচ্ছে সেই বিশেষ জিনিস, আমাদের মূষকরাজ। আমরা বাঙালিরা তো গণেশের বাহক হিসেবে ইঁদুরকে মূষকরাজই বলে থাকি। ইঁদুরগুলো খুবই কিউট, আর এখানে প্রচুর প্রচুর ইঁদুর রয়েছে। এখানে গ্রামবাসীরা ইঁদুরকে ভগবান হিসেবে মানে। এই মন্দিরে প্রবেশ করলে ইঁদুরকে কখনোই অবহেলা বা ভয় পাওয়া চলবে না, তাহলে মন্দির থেকে বার করে দেওয়া হবে। সত্যি কথা বলতে ভগবানের কি মহিমা, এত ইঁদুর মন্দিরে রয়েছে কিন্তু মন্দিরের ভেতরে কোনো দুর্গন্ধ নেই, এবং ইঁদুর কোনোদিনও কাউকে আজ পর্যন্ত কামড়ায়নি বা কোনো রকম কোনো ক্ষতিও করেনি। আর পুজোর জন্য আমরা যেই প্রসাদটা নিই, সেই প্রসাদ আগে মাকে পুজো করার পর এদের খাওয়ানো হয়, তারপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে দেওয়া হয়। কর্ণিমাতা মন্দির সম্পর্কে কিছু অজানা রহস্য আজ তোমাদের সামনে তুলে ধরব। শোনা যায় কর্ণিমাতারা 2 বোন ছিল। সেই বোনের 4 পুত্র সন্তান ছিল। তাদের কর্ণিমাতা খুবই ভালোবাসতেন। একবার সেই 4টি সন্তানের মধ্যে ছোট যেই সন্তানটি ছিল লক্ষণ, সে হঠাৎ জলে ডুবে মারা যায়। পুত্র মারা যাওয়াতে বোন খুব কান্না করছিল, আর কর্ণিমাতাও তার পুত্রদের খুবই ভালোবাসতেন। কর্ণিমাতা তখন মৃতদেহটিকে কোলে তুলে ঘরে প্রবেশ করেন, আর দরজা বন্ধ করার আগে সবাইকে বলে দিয়েছিলেন কেউ যেন দরজা না খোলে। তিনি তারপর যমরাজের কাছে চলে যান।
এবং দাবি করেন জীবন ফিরিয়ে দিতে হবে। এবার শুরু হলো আসল দ্বন্দ্ব। তখন যমরাজ বলেন এটা কখনোই সম্ভব নয়, তাহলে তো পুনর্জন্ম আর মৃত্যু বলে কিছুই থাকবে না। তাহলে মাতা আপনার বংশধরদের কি হবে? তখন মাতা বলেন আমার বংশধররা আমি যেখানে থাকবো তারাও সেখানেই থাকবে, তারা যখন মারা যাবে তখনও আমার সঙ্গেই থাকবে কাবা হিসেবে। ইঁদুর শব্দের অর্থ কাবা বলে এরা মানে। সেই থেকে যত বংশধর মারা যান তারা ইঁদুরে পরিণত হন। সেই কারণে এদের এত আদর যত্ন করা হয়, খেতে দেওয়া হয়। আবার যখন এই ইঁদুরগুলো মারা যান তখন আবার মানুষ রূপে পুনর্জন্ম গ্রহণ করেন। বিকানের যদি কখনো আসেন তাহলে অবশ্যই এই মন্দিরে একবার অবশ্যই আসবেন, ভালো লাগবে। আর মন্দিরের বাইরেও অনেক বড় মেলা বসে। আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি, মন্দিরে ঢুকে গেটের সামনে আমি যেহেতু ভিডিও করছি বলছে 1000 টাকা লাগবে ফাইন। তো যাই হোক, অনেক আর্গুমেন্ট হলো, টাকা ফাইন নিল, বললো এই যে এখন আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো এই যে আমরা দোতলায় চলে এলাম, ওখানে নিচে যখন দেখলে ওটা একতলায় ছিলাম। তো এই যে আমাদের টেবিল, আমরা 10 জন মতো এসেছি, আর এখানটাতে 2 জন আছে, মোট 12 জন। তো এই যে সবাই বসে আছে, চলো আগে চটপট ব্রেকফাস্টটা করে নিই। এই যে দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ছোলে ভাটুরে। বলো কেমন ছোলে ভাটুরে, টেস্ট করো। দেখতে তো খুবই সুন্দর লাগছে, দেখো দারুণ। সঙ্গে স্যালাডও দিয়েছে আর আচারও দিয়েছে এই সাইডে, এই যে দেখতে পাচ্ছ। এই যে দেখো আমরা এখন জুনাগড় প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর, দারুণ দারুণ। এখন আমরা জুনাগড় ফোর্টের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এই ফোর্ট সম্বন্ধে অজানা কিছু তথ্য তোমাদের সামনে আজ তুলে ধরবো। সবার প্রথমে তোমাদের জুনাগড় ফোর্টটি ঘুরিয়ে দেখাই। ফোর্টের সামনে যে পতাকাটি দেখছো ইয়েলো আর রেড কালারের, ইয়েলো কালার হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আর রেড কালার হচ্ছে কার্নি মাতার, যেটা মারোয়ারিরা এখানে ভীষণভাবে শ্রদ্ধার সঙ্গে মানেন। প্রথম গেটটার নাম হচ্ছে কারান প্রোল। আমরা এখন কারান প্রোল গেটে প্রবেশ করে গেছি, আর সামনের গেটটা হচ্ছে দলাত প্রোল। এই গেটে যে হাতের চিহ্নগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সতী চিহ্ন। আগেকার যুগের মানুষেরা সতীদাহ প্রথাকে বিশেষভাবে মান্যতা দিত। যখন কোনো রাজা বীরগতি প্রাপ্তি করত বা কোনো কারণে মৃত্যু হয়ে গেলে তাদের জীবনসঙ্গীরা একসঙ্গে নিজেদের জীবনের পরোয়া না করে চিতায় বসে প্রাণ বলিদান দিত। আর এই হাতের চিহ্নগুলি দেখছো, এটাই তাদের শেষ চিহ্ন। আর মশাই কিছু বলবেন আপনি? ঘুরছি, দেখা যাক কেমন লাগে। দেখা যাক মানে কি? কত সুন্দর একটা প্যালেস, আর বলছে দেখা যাক, এটা কেমন কথা? ও আরো ভালো কিছু দেখার অপেক্ষায় আছে। থার্ড গেটে আমরা প্রবেশ করব ফাতে প্রোল। হাতির ওপরে বসে রয়েছে জাইবাল আর ফাত্তাকে বীর রাজপুত্র। তারা দুজন বীর পুরুষ ছিলেন, আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। নিজেদের সেনাদল কমে গেছিল, তাও 60,000 মুঘল সৈনিকদের হারিয়ে দিয়েছিল। 4 নম্বর গেটটি হচ্ছে সূর্য প্রোল। গেটে প্রবেশ করতেই লেফট সাইডে রয়েছে গণেশজির মূর্তি, আর রাইট সাইডে রয়েছে কর্ণী মাতা, চামুণ্ডী মাতা আর কালী মাতার মন্দির। এখন আমরা ফোর্টের ভেতরে প্রবেশ করে গেছি, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। এটা অনেকে পার্কিং এরিয়া হিসেবেও ব্যবহার করেন। এখন আমরা ভেতরে প্রবেশ করব, তার জন্য 100 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। এখন আমরা যে জায়গাটা দেখছি এটা হচ্ছে জনতার দরবার। এখানে সাধারণ গরিব মানুষদের দরবার বসানো হতো, তাদের ন্যায় অন্যায় সমস্যা, দরিদ্রতা এই সভায় বসে বিচার করা হতো। আর এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানটাতে আগেকার দিনে হোলি মানানো হতো। তোমরা তো জানো রাজস্থানের হোলিটাকে ওরা বিশেষভাবে মানে আর খুব আনন্দ করে। হোলিটাই রাজস্থানের মেন ফেস্টিভ্যাল। আর হোলির সময় যদি তোমরা রাজস্থান আসো তাহলে রাজস্থান পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। এখন আমরা করণ সিং এর মহলে প্রবেশ করব। এই যে সিংহাসনটি দেখতে পাচ্ছ, এই সিংহাসনে পরবর্তী যে রাজা হবে তার রাজ অভিষেক করা হতো। এরপর আমরা অনুপ মহলে প্রবেশ করব।
এই মহলটি অনুপ সিং বানিয়েছিলেন। এই মহলটি ফেস্টিভ্যালের সময় ব্যবহার করা হতো। মহিলাদের নাচ গানা অনুষ্ঠান এই মহলেই করা হতো। এখন আমরা বাদল মহলে প্রবেশ করব। সর্দার সিং এই মহলটি বানিয়েছিলেন। ভেতরে ঢুকতেই লক্ষ্মীনারায়ণের সুন্দর একটি মূর্তি রয়েছে। বাদল নামটা শুনেই বুঝতে পারছো কিছু রহস্য আছে। একদমই ঠিক ধরেছ। আগেকার দিনে রাজাদের ছেলে মেয়েরা এই মহলে খেলাধুলা করত। আর মরুভূমিতে তেমন একটা বৃষ্টি হয় না বললেই চলে, তাই বাচ্চাদের গরম লুয়ের হাত থেকে বাঁচাতে এই ঘরে আর্টিফিশিয়াল বৃষ্টি করানো হতো। আর আগেকার দিনে সব মহলে তো কুলিং ফ্যান থাকতোই, যা গরম লুয়ের হাত থেকে রাজাদের রক্ষা করত। আর দেয়ালের পেন্টিংগুলো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ডিজাইনটা কিন্তু মেঘের রয়েছে, যাতে বাচ্চারা এই চিত্রের মাধ্যমে বৃষ্টির পরিবেশটিকে ভালো করে ফিল করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ সূর্যদেবের মূর্তি রয়েছে। এখানকার রাজারা সূর্য বংশের লোক ছিল। রামচন্দ্রকে তারা তাদের ইষ্টদেব হিসেবে মানত। আর এই পার্কে যে ধারালো তলোয়ার কাঠের মধ্যে পোতা রয়েছে, যে কাঁটাগুলি, এগুলো আগেকার দিনে এক ধরনের কলা বলতে পারো বা আর্ট হিসেবে মানা হতো। এখানে নৃত্য করা হতো, এখনও সেটার প্র্যাকটিস করা হয় যাতে কন্টিনিউ থাকে। হোলির টাইমে যদি আসো তাহলে এইসব নাচগুলো তোমরা দেখতে পাবে। এখন তোমাদের সিটি ভিউ দেখাবো। প্রথমেই সুন্দর বাগানটি দেখতে পাচ্ছ, আর তার কিলার বাইরে উঁচু উঁচু যে প্রাচীর রয়েছে, প্রাচীরের বাইরে হিংস্র জন্তু জানোয়ারদের পাহারা হিসেবে রাখা হতো, যাতে শত্রুরা ভয়ে কিলার ভেতরে প্রবেশ না করতে পারে। আর দেওয়ালের ওই সাইডটাতে ছোট্ট যেই ঘরটা দেখতে পাচ্ছ, রয়্যাল ফ্যামিলির বিরুদ্ধে যদি কেউ থাকতো তাহলে এই কারাগারে তাদের রাখা হতো। আর এই বড় গাছগুলির পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছ, ওটা ছিল আগেকার দিনের সিনেমা হল। নাম ছিল গঙ্গা থিয়েটার। এখানে রাজারা মন ভালো করার জন্য সিনেমা দেখতে আসতো। আর এই মহলের বিশেষত্ব হচ্ছে এই দোলনাটি। এই দোলনাটি দেখতে পাচ্ছ, এখানে জন্মাষ্টমী পালন করা হতো। আর এই পুরো মহলে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে শুরু করে সব রকমের রাসলীলার ছবি সূক্ষ্মভাবে অঙ্কন করা রয়েছে। এই দোলনাটি কাঠের তৈরি, তার উপরে সোনার জল করা রয়েছে। এই দোলনাটিতে ভালো করে লক্ষ্য করে দেখো, প্রচুর গোপীদের মূর্তি রয়েছে। এই মূর্তিগুলোর কাজ হচ্ছে যখন দোলনাতে শ্রীকৃষ্ণকে বসানো হতো, তখন গোপীরা গোল গোল করে দোলনাতে ঘোরে। এখন তোমাদের রাজা রানীর শয়ন কক্ষ দেখাবো, যেটাকে ফুল মহল বলা হতো। আর এই খাটটা দেখে ভাবছো হয়তো তোমরা রাজা কি এত ছোট ছিল? একদমই না। আর এত নিচু করার কারণ খাটের তলে যাতে কেউ প্রবেশ না করতে পারে। আর রাজা যখন ঘুমোতো, খাট থেকে রাজার পা বাইরে বেরিয়ে থাকতো, যাতে কেউ যদি কোনো শত্রুরা রাজাকে বাঁধার চেষ্টা করতো। আর খাটটা অনেকটাই হালকা ছিল, যাতে দাঁড়িয়ে উঠে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। আর এটা ছিল রানীর ঘর। আর এই প্যালেসের বাইরে এই হোয়াইট কালারের যে মহলটা দেখতে পাচ্ছ, এটিকে হাওয়া মহল বলা হতো। এই মহলটিকে হাওয়া মহল নাম রাখার কারণ ও সব থেকে টপে ছিল এই মহলটি। আর প্রচুর দরজা জানলা ছিল, হাওয়া এপাশ ওপাশ হতো। আর ওখানে শুয়ে এই জানলাটা দেখতে পাচ্ছ, রাজমহলের ভেতরে কে প্রবেশ করছে না করছে ওখান থেকে রাজা নজরদারি রাখতো। আর এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে গঙ্গা সিং এর পরিবার থাকতো। এখন এটাকে অস্ত্রশাস্ত্রের মিউজিয়াম বানানো হয়েছে। এই সিংহাসনটি দেখছো, এটা গঙ্গা সিং এর সিংহাসন ছিল, চন্দন কাঠের তৈরি করা। আর পুরো মহলটা লক্ষ্য করলে দেখতে পাবে সূক্ষ্মভাবে বিভিন্ন পশু পাখি জন্তু জানোয়ার নর্তকীদের চিত্র অঙ্কন করা রয়েছে, এমনকি দেবদেবতাদের চিত্র অঙ্কন করা রয়েছে। গঙ্গা সিং কর্ণীমাতার ভক্ত ছিলেন। আর সিংহাসনের পাশে যে সিংহাসনগুলি রাখা রয়েছে, এখানে রাজ দরবার বসত। এবার তোমাদের গঙ্গা সিং এর বানানো অস্ত্র শস্ত্র আর যে পোশাক আশাক পরতেন সেগুলো একবার ঘুরে দেখাবো। এখানে দেবতাদের মূর্তি আর সিংহাসন রয়েছে। এই পুরো বড় এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে সাধারণ মানুষদের জনসভা বসতো। আর এই মহলের ভেতরে যে বড় প্লেনটি দেখতে পাচ্ছ, এটা ব্রিটিশ আমলে যুদ্ধের সময় ব্যবহার করা হতো। এরকম 4000 ফাইটার প্লেন ছিল, যার মধ্যে কিছু ক্র্যাশ হয়ে গেছিল। তার মধ্যেই দুটো প্লেন গঙ্গা সিংকে পাঠিয়ে দেয় ব্রিটিশ আর্মিরা। সেই প্লেনকে গঙ্গা সিং এর গ্র্যান্ডফাদার 1950 সালে মিউজিয়ামে রাখার জন্য পাঠিয়েছিলেন। নাম রেখেছিলেন DH-9D হ্যাভিল্যান্ড প্লেন। আর এই চাঁদের পালকিটি দেখতে পাচ্ছ, এটা হিন্দু রানীদের জন্য ছিল, আর এটা ছিল মুসলিম রানীদের জন্য, রাজা রানীদের জন্য, আর এটা ছিল ব্রিটিশ কিং আর কুইনদের জন্য।
এখন আমরা অনুপ মহলের ভেতরে প্রবেশ করব। জুনাগড় প্যালেসের মধ্যে সবথেকে সুন্দরতম স্থান সেটি হচ্ছে অনুপ মহল। এই মহলের মধ্যে যে রেড কালারের সোফাটি দেখতে পাচ্ছ, তার পেছনে যে কারুকার্যগুলি রয়েছে সেগুলো সম্পূর্ণ রিয়েল সোনা আর দামি দামি রত্ন হিরে দিয়ে তৈরি। এখানে অনেক বলিউড সিনেমার শুটিংও হয়েছে, যেমন যোধা আকবর। আর নিচের যে কার্পেটটা দেখছো এটা উটের লোম দিয়ে তৈরি, আর এই দরজাগুলি আখরোট কাঠের তৈরি। ভাবতেই পারছো কতটা এক্সপেন্সিভ। জুনাগড় ফোর্টের সামনে রয়েছে একটি মিউজিয়াম, চলো তোমাদের ঘুরে দেখাই। টিকিট মূল্য মাত্র 50 টাকা। যারা রাজস্থানী কালচার ভালোবাসে এটা তাদের জন্য। এখানে রয়েছে রাজস্থানী ড্রেস, জুয়েলারি, শোপিস, পেন্টিং, সব রয়েছে। রাজস্থানী ফার্নিচার, যেগুলো রাজারা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করতেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ি। এই সবাই বলো আমার বাড়িতে এসে কেমন আদর আপ্যায়ন। এসে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, আমরা যেন চাই প্রত্যেক বছর আসি। না প্রত্যেক বছর আসতে হবে না, 10 বছরে একবার আসলেই হবে। এই যে এখানে সব এখন ফটো তুলছে। কি হবে, বিয়ে হবে নাকি? হ্যাঁ, বিয়ে হবে নাকি? এই যে এটা যাচ্ছে এখানে মন্দিরে লেহেঙ্গা পরে গেছে। এই যে দেখো ধাবাতে বসে আছি, মানে রাস্তার ধারে এই ধাবাটাই পেয়েছি, ভালো খাবার বললো। তো এই ধাবাতে এখন মানে খিদে বলতে কারোরই তেমন খিদে নেই, তো তাও রাস্তায় যদি আর খাবার না পাই তাই হালকা ফুলকা সবাই মিলে কিছু একটা খেয়ে নেবো। আকাশ তো বলছে কিছু খাবে না, দেখা যাক কী হয়। চলো দেখি খাবার। এখানে তো মানে নিরামিষ খাবার, ডিম টিম কিছুই পাওয়া যাবে না, দেখি কি হয়। এই যে দেখো খাবার চলে এসেছে, এখানে ডাল আছে, আর এই যে রাইস, আর এই যে এখানটাতে রয়েছে তোমার লেবু স্যালাড। চলো খেয়ে নিই, কী করে খাবো, কেমন টেস্ট হবে জানি না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। চলো খেয়ে নিই, তারপর দেখা হবে। আমরা এখন বাসের উপরেই আছি সবাই মিলে, অনেকক্ষণ হয়ে গেল বাসে থাকলে। এখনো মনে হয় 180 নাকি কত বলো না, 180 কিলোমিটার, মানে অনেকটা। 150 বললো ওই ধাবা থেকে, এখনো বলছে 180। দেখা যাক যাই। আর 250, পুরো 250 কিলোমিটার এখনো। আর এই সাইডে যে জঙ্গলগুলো আছে দেখাচ্ছিলাম, এই যে ওই সাইডে যা জঙ্গল দেখছো, একবার ময়ূর বেরোচ্ছে, একবার হরিণ বেরোচ্ছে, বাঘটা এখনো চোখে পড়েনি, বাঘও বেরোতে পারে যখন তখন। দেখা যাক, যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এই সানসেটের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এখন আমরা যাচ্ছি বাবা রামদেবের মন্দিরে। ভারতবর্ষের মধ্যে এটাই একমাত্র মন্দির যেখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষই এই বাবার কাছে আসেন। মুসলিমরা এনাকে রাম পীর বাবা বলে মানেন। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় মেলা বসে, আর এখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এখানে ঘোড়া মানত করা হয়। তো আমরাও পুজো দেওয়ার জন্য ভোগ কিনে নিয়েছি, এখন মন্দির যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মন্দিরের গেটের সামনেই মানে জুতো খুলে দেন আমরা এখন ভেতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে প্রবেশ করতে এই যে বড় এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে দরবার বসানো হয়। ফেস্টিভ্যালের সময় বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে, এখানে দেখতেই পাচ্ছ ব্যারিকেড দেওয়া রয়েছে। আর এই বাবা ভীষণ জাগ্রত, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, কাউকে খালি হাত ফেরায় না। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ রূপোর তৈরি, খুবই জাগ্রত মন্দির, খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে বাবা রামদেবের মূর্তির পাশে যে ঘোড়াটি দেখতে পাচ্ছ, এটাও রূপোর তৈরি। ঘোড়া বাবা রামদেবের সঙ্গী ছিল, ঘোড়া ছাড়া বাবা রামদেব এক পাও চলতো না। এই মন্দিরে একটি সরোবর রয়েছে, এই সরোবরে বাবা রামদেব সমাধি নিয়েছিলেন, তাই এই সরোবরকে রাম সরোবর বলা হয়। এখন আমরা তোমাদের দেখাবো পারচা বাবরি। এই পারচা বাবরির বিশেষ মাহাত্ম্য রয়েছে। রামদেব বানিয়েছিলেন এই বাবরি, বহু পর্যটকরা এই জলে স্নান করতেন, আবার জল নিয়েও যান। এই জল পান করলে নাকি বহু রোগ বিরোগ সেরে যায়, এক খারাপ জিনিসের হাত থেকেও পাওয়া যায়। এই জায়গাটা সম্পূর্ণ বাঁধানো রয়েছে যাতে সিঁড়ির নিচে কেউ যেতে না পারে। এখান থেকে তাও 200 ফিট নিচে রয়েছে বাবরি।
আর মন্দিরের ভেতরে এই গোল রিংয়ের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা ছিল ডালির কঙ্কন, মানে ডালি ছিল বাবা রামদেবের পাতানো বোন। বাবা রামদেব ডালিকে খুবই ভালোবাসতেন। এই মন্দিরের নিয়ম, মন্দির থেকে বেরোনোর সময় এই যে ডালি দেখতে পাচ্ছ এর ভেতর দিয়ে বেরোতে হয়। অনেকের মনস্কামনাও পূর্ণ করে, প্লাস অনেক রকম খারাপ জিনিসের হাত থেকেও রক্ষা করে। এখন তোমাদের বাবা রামদেবের মন্দিরটি ভালো করে ঘুরিয়ে দেখাবো। এই সাইডের এরিয়াটা পুরো, এখানে দেখা একটা এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্সও রাখা রয়েছে। আর এই যে এখানটাতে প্রসাদ খাওয়ানো হচ্ছে এই এরিয়াটাই, এই যে দেখো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্রতিদিনই 3 বেলা করে ভোগ খাওয়ানো হয়, কোনো রকম পয়সা নেওয়া হয় না। আর তোমরা যদি মনে করো ডোনেট করবে কিছু, তো সেটা করতে পারো, কিন্তু এটা সম্পূর্ণই ফ্রিতে খাওয়ানো হয়। রয়েছে সুজি, এটা আলুর কিছু তরকারি হবে, চাটনি, ডাল। প্রচুর লোক খাচ্ছে। এসেছি যখন একবার প্রসাদ খেয়ে যাওয়াটাই ভালো, তো প্রসাদকে কখনো না করতে নেই। সো এখন খাওয়া হয়ে গেছে, মানে খাবারে আমি খেতে খেতে ভিডিও করি না, তাই খাবারের টেস্ট এত সুন্দর তোমাদের কি বলবো। খাবারে তো কী কী ছিল দেখেছো, আর সুজির হালুয়া ছিল একটা, হালুয়ার টেস্ট মানে শুধু ঘিয়ের সেন্ট বেরোচ্ছে। আর খাবারের কোয়ালিটি মানে দারুণ, মানে কোনো কথা হবে না। তোমরাও যদি আসো এখানে তাহলে একবার ট্রাই করে দেখো। সো এখন আমরা পুরো মেলাটা একটু ঘুরে দেখব। সুন্দর সুন্দর জুতো, ওয়াও! এখানে দেখতে পাচ্ছ যতগুলো জুতো, সব জুতোগুলো 100 টাকা। রাজস্থানি ড্রেস, রাজস্থানি, হ্যাঁ। এই যে ছোট বাচ্চাদের কি সুন্দর সুন্দর এরিয়া, অনেক বড় মেলা গো। মেলা ঠিক না, তখন মন্দিরের বাইরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাও অনেকটাই বড়। এত দোকান বাদ দিয়ে লাস্টে এই দোকানে এসে দাঁড়ালো। কত সুন্দর, কি সুন্দর গো, মাটির সব নাকি। এই যে এখানে দেখতে পাচ্ছ সব মাটির জিনিস, কি সুন্দর সুন্দর ভাট, কি সুন্দর সুন্দর দেখো। এই যেটা দেখ, কি দারুণ দেখতে। এই যে দেখো, হ্যাঁ, কট সেট 350 টাকা। মঞ্জু আজকে আসবে জাসমিন, চাইছে তাকে দিয়ে আসবো। আজকে জাসমিন আসবে। তুমি থাকবো, আমি পালাবো। কত বড়, কি বড় বড় সিন। এই যে এইখানটাতে, এগুলো হোটেল না মনে হচ্ছে, তো এগুলো মনে হয় রাজবাড়ি। মেরি হাভেলি, এই যে লেখা আছে এটা আমার বাড়ি। সবাই শুনে, এই যে এখানে লেখাই আছে মেরি হাভেলি, কেউ কিছু মনে করবে না, নিশ্চিন্তে আমার বাড়িতে থাকতে পারো। ঠান্ডা আছে কিন্তু, ঠান্ডা লাগছে। সো এভরিওয়ান, প্রচন্ড ঠান্ডা লাগছে। দিনের বেলায় চরম গরম, চরম, কিন্তু এখন প্রচন্ড ঠান্ডা, কাঁপছি, দাঁতগুলো পুরো কাঁপছে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখো রাতের বেলাতেও, মানে যে কোনো আমি হোটেল দেখছি বা হাভেলি বলো, রাজবাড়ি, সব জায়গাতেই পায়রার উৎপাত। এই যে দেখো আমাদের লাগেজগুলো সব একা একে নিয়ে যাচ্ছে। সো এই যে হচ্ছে আমাদের হোটেল, ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে আমার, খুব সুন্দর আছে। দারুণ ডেকোরেশনটা,
মানে এখানকার একটা জিনিস কমন, এই যে এই জিনিসটা, এই ডিজাইনটা সব জায়গাতেই আছে কম বেশি। এই যে সিঁড়িতেও এইভাবে ডেকোরেশন করা আছে, দেখো খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা এভাবে ডেকোরেশন করেছে, আর এই গেটের সামনেটাও খুবই সুন্দর করে ডেকোরেশন করা। আর এই যে এগুলো হচ্ছে রুমের আমার সব থেকে বেস্ট পার্ট লেগেছে এই যে এই জায়গাটা, বসার জায়গাটা দারুণ লেগেছে আমার। আর এই যে ওয়াশরুমেও ফ্যান রয়েছে। এই যে একটা রুম দেখালাম, দেখা যাক এবার আমাদের কোন রুমটা পড়ে, কেমন পড়ে। সবই প্রায় কম বেশি আর কি। সেকেন্ড ফ্লোরে সিঁড়ির ডেকোরেশনটা ঠিক এরকম, আর এগুলো পুরো কাঠের। আর এখানটাতে আমাদের 3টে রুম, মানে আমাদের কাপালদের 3টে, আর ব্যাচেলার যারা আছে তাদের নিচে আছে। সো এই যে একটা রুম দেখতে পাচ্ছে, এই যে একটা, আর এদিকে একটা। সো এই যে আমাদের রুম। তো ফ্রেশ হয়নি, চটপট দিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এখন ওপরে ডিনারটা করে নেব। আর পুরো ঘর ছিটিয়ে আছে, ঘরের দিকে একদম ফোকাস করো না, আমার দিকে ফোকাস করো। তো চলো আগে ওপরে যাই, ডিনারটা করে নিই। এই যে প্রতিটা জায়গা এক এক রকম ডিজাইন করা, খুবই সুন্দর। এই যে এখানে দেখো পুরোটা কি সুন্দর কাজ করা, মানে প্রতিটা সিঁড়ি এভাবে হাতের কাজ করা, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে ছাদের ওপরে আমাদের ক্যান্টিন। এই যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই যে দেখো ভিউ, ভাত খাবো, রুটি খাবো না। খাও তুমি, বসো। পনির না নিরামিষ? কি কি আছে এখানে? এখানে আছে ডাল, এখানে পনির, এখানে রয়েছে রাইস, এটা খালি, এটাও খালি। হ্যাঁ, ভাত, পনির, ডাল, স্যালাড। ক্যাটারিং বলা সার্ভ করছে, এটা বলবো না? হ্যাঁ, এই যে ক্যাটারিং না, কত সম্মান দিয়েছি, সম্মানের পদ, সেক্রেটারি দাদা আমাদের। ভাত না রুটি? ভাত, বাইরে রুটি খাই না। চলো আগে চটপট খেয়ে নিই। এই যে সবাই এখানে বসে আছে, আর ওইদিকে কিছু জন বসে আছে। সো এখানে ভয়েসটা কাট হয়ে গেছিলো। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা বাই। সারাদিন অনেক জানিয়ে গেছে হোটেলে, তাও ঢুকেছি অনেকটাই রাত্রি হয়ে গেছে। ডিনার করতে সবাই গল্প করছিলাম, সেই তোমার এখন বাজছে রাত্রি 1টা মতো। চলো টাটা বাই, গুড নাইট। আর কথা বাড়াবো না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাই।